নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি সরগরম প্লাস। সরগরম প্লাসে শুভ্রজিতের সঙ্গে আমি দেবস্মিতা। কাটছে জট, আসছে বরাদ্দ। স্বাস্থ্য, শিক্ষা থেকে পরিকাঠামো একাধিক ক্ষেত্রে ডাবল ইঞ্জিনের গতিতে উন্নয়নের পথে সরকার। শূন্য পদ পূরণ থেকে শুরু করে নিয়োগে স্বচ্ছতা আনতে আসছে নতুন আইন। আর এরই মধ্যে আরজিকর ফাইলস খুলতেই তদন্তের আওতায় অভিজ্ঞ। এদিকে রাজ্য জুড়ে দুর্নীতি, তোলাবাজি, মারধরের অভিযোগে পরপর গ্রেপ্তার তৃণমূল নেতা। আর এই আলোচনায় আপনাদের দেখাবো শহরের গতি বাড়াতে 1.5 বছর ধরে আটকে থাকা চিংড়িঘাটায় মেট্রোর কাজ শেষের পথে। আমরা আলোচনা করব অবশ্যই সরগরম প্লাসে। তার জন্য স্টুডিওতে অতিথিরা রয়েছেন। তবে শুরুতেই যে প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, স্বাস্থ্যে উন্নয়নের ক্ষেত্রে যে জোর দিচ্ছে এই সরকার তা প্রমাণিত। জুলাই থেকেই আয়ুষ্মান প্রকল্পের কার্ড হাতে পাবেন এই রাজ্যের বাসিন্দারা। আজকে একেবারে নবান্ন থেকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো। জুলাই থেকে রাজ্যে চালু হয়ে যাচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। 4 জেলায় নতুন মেডিকেল কলেজ গড়ে তোলার প্রস্তাব। উত্তরবঙ্গে এইমস হাসপাতাল। স্বাস্থ্য পরিকাঠামোয় পর্যাপ্ত কেন্দ্রীয় সাহায্য। পশ্চিমবঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে এভাবেই এগোচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন স্বাস্থ্য দফতরের কর্তারাও। সেই বৈঠকেই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের জন্য আলাদা রোডম্যাপ তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানালেন, স্বাস্থ্যসাথী সুবিধা পাওয়া 6 কোটি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। আশা করছি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে। 2019-এর লোকসভা ভোটের কয়েক মাস আগে আয়ুষ্মান ভারত চালু করে মোদী সরকার। কিন্তু মোদী সরকারের সঙ্গে সংঘাতের জেরে পশ্চিমবঙ্গে সেই প্রকল্পকে গ্রিন সিগন্যাল দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বদলে তিনি চালু করেছিলেন স্বাস্থ্য সাথী। পালা বদলের পর এবার সেই কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারতের সুবিধে পেতে চলেছেন রাজ্যের বাসিন্দারা। যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্য সাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট শুধু পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, প্রায় 1 কোটির কাছাকাছি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কর্মসূত্রে পেটের টানে বাইরের রাজ্যে আছেন বা এডুকেশন নেওয়ার জন্য বাইরের রাজ্যে আছেন, তারাও এই সুযোগ পাবেন। অবশেষে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প চালু হওয়ার ঘোষণায় খুশি সাধারণ মানুষও। পশ্চিমবাংলার মানুষের জন্য এটা আশীর্বাদ বলে আমি মনে করি। এর মধ্যেই তারা 500 কোটি টাকা পেয়ে গেছেন স্বাস্থ্য খাতে। এই সরকারকে অভিনন্দন জানাই। আয়ুষ্মান প্রকল্পের কার্ড যদি সর্বসাধারণের সবার জন্য এই প্রকল্পটা চালু হয়, আমি তো বলবো এর মতো ভালো আর কিছুই হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এদিনের ভার্চুয়াল বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আশ্বাস দিয়েছেন, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোয় উন্নয়নে কেন্দ্রীয় বরাদ্দ বাধা হবে না। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকার কেন্দ্রীয় অনুমোদন মিলেছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। ন্যাশনাল হেলথ মিশন NHM ভারত সরকার 2103 কোটি টাকা আমাদেরকে স্যাংশন দিলেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। আজকে তার 1/4 500 কোটি টাকা আজকে এই মুহূর্তে ভারত সরকার আমাদেরকে ট্রান্সফার করলেন। আমরা মাননীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে 23-24, 24-25 অর্থবর্ষে আমাদের যে অর্থ বিগত সরকার নেয়নি সেই অর্থের জন্য বিশেষ অনুরোধ করেছিলাম। আয়ুষ্মান ভারতে যে সেন্ট্রাল শেয়ার এই বর্ষে 976 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অন্যদিকে এদিনের বৈঠকে রাজ্যের 4 জেলা আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমানে মেডিকেল কলেজ ও উত্তরবঙ্গে এইমস হাসপাতাল গড়ে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানোর বার্তা দেন মুখ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের যে প্রকল্প, প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ, উত্তরবঙ্গের এইমসের জন্য আমরা প্রস্তাব ওখানকার MLA MPদের সঙ্গে কথা বলে
দ্রুততার সঙ্গে ভারত সরকারের কাছে পাঠাবো, এটা আমি উল্লেখ করেছি। এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের সব জেলায় গড়ে উঠবে মেডিকেল কলেজ। শিবাশিস মৌলিক, রাজা চট্টোপাধ্যায়, সনৎ ঝা, এবিপি আনন্দ। বিমল শঙ্কর নন্দর কাছে যাওয়ার আগে আমি একটা তথ্য দর্শকদের জন্য দিই। এই আয়ুষ্মান ভারত প্রকল্প লঞ্চ করেছিল, শুরু হয়েছিল 2018 সালে, আর এই আয়ুষ্মান ভারত আমাদের রাজ্যে শুরু হচ্ছে 2026 সালে। তার মানে মাঝে 8টা বছর পেরিয়ে গিয়েছে। আমার খুব স্পষ্ট প্রশ্ন বিমল শঙ্কর নন্দকে, তার মানে পূর্বতন মুখ্যমন্ত্রী আজকে বলছিলেন যে পূর্বতন সরকার সমন্বয় নয় বিরোধিতার পথে হেঁটেছিল, যে কারণে এতটা বিলম্ব। আমার প্রশ্ন হচ্ছে এটাই যে তার মানে রাজনৈতিক স্বার্থটাই বড় হয়েছিল এবং সেটাই ছিল মূল বাধা, যে কারণে জনস্বার্থ, রাজ্যের মানুষের স্বার্থ একেবারে পেছনের সারিতে, মূল বড় হয়ে দাঁড়িয়েছিল রাজনৈতিক স্বার্থ, যে কারণে 8টা বছর আমাদের অপেক্ষা করতে হলো। বিমলদা, অ্যাবসলিউটলি। তার কারণ হচ্ছে আগের সরকার একটা বিষয় বুঝে গিয়েছিল যে তাদের কেন্দ্রের সঙ্গে কনফ্লিক্ট করতে হবে, তাহলে এই রাজ্যের একটি বিশেষ সম্প্রদায়ের ভোট তারা পেতে পারবে এবং বাকি কিছু মানুষকে তারা এটা সেটা দিয়ে তারা ক্ষমতায় চলে আসবে। কিন্তু ব্যাপারটা যে অত সহজ নয়, ওটা 2026 কিন্তু প্রমাণ করে দিয়েছে। কিছু মানুষকে কিছুদিন বোকা বানিয়ে রাখা যায়, সব মানুষকে তা সব দিন বোকা বানিয়ে রাখা যায় না। সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে রাজ্য নিজে তার যে স্কিমটা করেছিল সেই স্কিম নিয়ে ভুরি ভুরি অভিযোগ এই স্টুডিওতে বহুবার আলোচনা করা হয়েছে। অনেক চিকিৎসালয় সেগুলো নিতে চায়নি, কোথাও নিয়েছে কিন্তু টাকা পায়নি বলে পরে আর নিতে চায়নি, ফলে মানুষের অবর্ণনীয় দুঃখ দুর্দশা হয়েছে। কিন্তু আয়ুষ্মান ভারত বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সেটা আজ অবধি কোথাও রিজেক্ট করেছে একটা তথ্যও কিন্তু নেই। ফলে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত যখন পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করলো, একটা বিষয় কিন্তু নিশ্চিত হয়ে গেল যে মানুষগুলো এই স্কিমের অধীনে চলে আসবে তারা কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ সুবিধে পাবে এবং তারা যেখানে চিকিৎসা করবে সেখানে পাবে, কার্ড জুড়ে যে কোনো জায়গায় কার্ড করে দেওয়া হবে। ফলে এটা একটা গুরুত্বপূর্ণ দিক। দ্বিতীয় যেটা, আগের সরকার আরেকটা কাণ্ড করেছিল, প্রধানমন্ত্রী 2019 সাল থেকে কিন্তু প্রধানমন্ত্রী যেটা কৃষকদের দিয়েছিলেন কিষাণ সম্মান নিধি, দীর্ঘদিন সেটা কিন্তু মানেনি। যখন মানল ততক্ষণে বহু হাজার কোটি টাকা কিন্তু এই রাজ্যে এলো না। ফলে একটা সরকার অদ্ভুত একটা নকল লড়াই বাঁধাচ্ছিল, লড়াইতে পারবে না জানতো, কিন্তু নকল লড়াই বাজাচ্ছিল রাজনৈতিক স্বার্থে। তাদের একেবারেই লক্ষ্য ছিল না পশ্চিমবঙ্গের মানুষের কোনো রকম উন্নতি হোক, লড়াই করে ক্ষমতায় আসা, যার জন্য এই ধরনের মুখের ভাষা প্রয়োগ করা, কেন্দ্রীয় স্কিমকে নেবো না, প্রধান তারপরে ঘরবাড়ি তৈরি করতে যে টাকা আসবে সেখানে নিজের নাম বসাবো, রাস্তাঘাটে নিজের নাম বসাবো, এই করতে গিয়ে ক্ষতি হয়ে গেছে পশ্চিমবঙ্গের। আমরা ক্রমশ পিছিয়েছি, পেছোতে পেছোতে গোটা ভারতবর্ষে একদম নিচের সারির রাজ্যে পরিণত হয়েছে। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গকে আবার সামনে নিয়ে যাওয়া। 50 এবং 60-এর দশকে আমরা যেরকম প্রথম 4-5টা রাজ্যের মধ্যে ছিলাম, সেইখানে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ কিন্তু সরকার গ্রহণ করেছে এবং আমি মনে করি সৎভাবে কাজ করলে পারবে। আগে সরকার সৎভাবে কাজ করেনি, কারণ সরকারটাই চলতো অসৎদের দ্বারা, চোরেদের দ্বারা। চোররা আবার দেশের উন্নতি করবে কি? এখন সরকার যারা চালাচ্ছে তাদের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে চালাচ্ছে এই রাজ্যকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। তাই যা যা কেন্দ্রীয় প্রকল্প, আমি আরেকটা বলি, আজকে কিন্তু রেলের অনেকগুলো প্রকল্পে আজকে ছাড়পত্র পেয়ে গেল। 61টা প্রকল্প আটকে রাখা হয়েছিল। আচ্ছা, সেগুলো পরে না হয় আলোচনা করব। এই পাশে একটু গেলেই চিংড়িঘাটা প্রকল্প, একটা রাস্তাকে রেল মেট্রো রেল বলেছিল 3-4 দিন আটকে রাখুন, আমরা সন্ধ্যাবেলা কাজটা করে দেবো, দিলে ওইগুলোকে জুড়ে দেবো। সেটাকে আটকাতে একটা সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে। এটা উন্মাদের সরকার নাকি ধান্দাবাজের সরকার কি বলবো আমি জানি না, কিন্তু এই আগের সরকারটা কিছু একটা সরকার ছিল, এখন তারা ইতিহাস হয়ে গেছে বা ইতিহাসের রাস্তা খুঁড়ে কোথাও একটা গেছে। আমাদের আর ওদের দিকে তাকিয়ে লাভ নেই, সামনের দিকে তাকাতে হবে। হয়তো আগামী 1-2 বছরের মধ্যেই একদম দক্ষিণ শহরতলির মানুষজন পুরো চলে আসবে এই সেক্টর 5-এ, সেখান থেকে এয়ারপোর্টে চলে যেতে পারবে, যোগাযোগ ব্যবস্থায় কলকাতায় একটা বিপ্লব হতে পারবে। এটাই নতুন পশ্চিম বাংলা, এটাই আমরা চাই, এটাই আমরা করে দেখাচ্ছি। আমি এই জায়গা থেকে অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, আগের সরকার, তার প্রাক্তন সরকার বারবার বলে এসেছে মামাটি মানুষের সরকার, অর্থাৎ তৃণমূলের সরকার বারবার বলেছে এই কথা, কিন্তু কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক স্বার্থে বিরোধিতা করতে গিয়ে সেই মামাটি মানুষকেই বলে করা হয়েছে, মানুষেরই
বলে দেওয়া হয়েছে? কারণ এই কেন্দ্রীয় প্রকল্প যদি আগে আসতো তাহলে এ রাজ্যের মানুষকে তো চিকিৎসার জন্য বারবার দক্ষিণ ভারত থেকে বিভিন্ন রাজ্যে যেতে হতো না। আমি নিশ্চিত যে আয়ুষ্মান কার্ড চালু হয়ে যাওয়ার পর থেকে পশ্চিমবঙ্গ থেকে একজনও দক্ষিণ ভারতে আর কোনো দিন যাবে না। যদি আপনি সেটা নিশ্চিত হয়ে থাকেন সেটা আজকে কমিট করে বলুন, বা আপনাকে বলতে হবে না, সেটা বিজেপির তরফ থেকে কেউ বলুক। কারণ আয়ুষ্মান কার্ডের এই রিফিউজাল এই নিয়ে বিমলবাবুর কাছে যদি কোনো ইনফরমেশন নাও থেকে থাকতে পারে, কিন্তু একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রচুর এর মধ্যে খবর রয়েছে, যে কেউ খুঁজে দেখতে পারেন। হরিয়ানা থেকে মণিপুর লক্ষ লক্ষ কোটি টাকা বকেয়া, একের পর এক নার্সিংহোম হাসপাতাল তারা অপ্ট আউট করছে বা তারা বিল পাচ্ছে না, তারা রিফিউজ করছে, বহু বুড়ি বুড়ি অভিযোগ রয়েছে। দ্বিতীয়ত, আয়ুষ্মান কার্ড ভারতের যে নির্দিষ্ট ক্রাইটেরিয়াগুলো থাকবে তাতে স্বাস্থ্যসাথী কার্ড কার্যত যারা সরকারি কর্মচারী, যারা ওই সরকারি কিছু হেলথ স্কিমের আওতায় আসতেন তারা বাদ দিয়ে প্রায় প্রত্যেকে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা তারা পেতেন। আজকে আয়ুষ্মান ভারত আসার পর তারা প্রত্যেকে পাবেন তো? নিরবিচ্ছিন্নভাবে সেই পরিষেবা বজায় থাকবে তো? আয়ুষ্মান কার্ড ভারত নিয়ে যে বিরোধিতা রাজ্য সরকারের তরফ থেকে পূর্বতন সরকারের ছিল, সেটা রাজনৈতিক এই অর্থে ছিল না যে বিজেপি করছে বা আমরা বিজেপির বিরোধী দল বলে নেব না, ব্যাপারটা এরকম একদমই ছিল না। সেখানে নির্দিষ্টভাবে এটা বলা হয়েছিল যে রাজ্য সরকারের তরফ থেকে যখন একটা নির্দিষ্ট বরাদ্দ আমাদেরকে দিতেই হবে, তখন আমরা চাই যে এটা গোটা রাজ্যের ম্যাক্সিমাম পসিবল যে মানুষ রয়েছেন তাদের জন্য যাতে তারা যা সুবিধাটা পান। সেটা আয়ুষ্মান কার্ড ভারতের ক্ষেত্রে ছিল না, যে কারণে সেটা সেই সময় নেওয়া হয়নি, বরং রাজ্য সরকারের নিজের বরাদ্দ তহবিল থেকেই স্বাস্থ্যসাথী কার্ড স্কিম তারা চালু করেছিলেন। এবং সেসব দিয়ে আসি যে আমরা এখন দেখতে পাচ্ছি ইউনিয়ন সরকারের তরফ থেকে যাবতীয় বরাদ্দ যা এর আগের সরকার আটকে রাখা হয়েছিল, বিজেপি ক্ষমতায় আসা মাত্র তারা সেটা ছাড়তে শুরু করে দিয়েছে। অর্থাৎ এখানে রাজনৈতিক কারণে যদি বরাদ্দ আটকে দেওয়ার কোনো জায়গা থেকে থাকে সেটা বিজেপি করেছে, তৃণমূলের তরফ থেকে এরকম কোনো কাজ ছিল না। কারণ যে কোনো রাজ্যে আমাদের একটি ইউনিয়ন গভর্নমেন্ট থাকে, একটি স্টেট গভর্নমেন্ট থাকে, সেখানে ইউনিয়ন গভর্নমেন্টে একটি দল, রাজ্যের ক্ষেত্রে অন্য দল থাকতেই পারে। সেখানে ইউনিয়ন সরকারের এবং স্টেট গভর্নমেন্টে একটা দল থাকলে তবেই আপনি বরাদ্দ সব ছাড়বেন, অন্য দল থাকলে আপনি ছাড়বেন না। এই নীতি যেটা ভারতীয় জনতা পার্টি নিয়েছিল সেটাই বরং জনবিরোধী নীতি, এবং সেটার বিরোধিতা। দেখুন, আমি বলছি যে অভিযোগ এখানে অনির্বাণ করছে, নিঃসন্দেহে বিমল শঙ্কর নন্দ তার উত্তর দেবেন, কিন্তু আমি বলছি একটা বিষয়, মানুষের কাছে তো অপশনটা থাকতো। ধরুন আয়ুষ্মান ভারত নিয়ে কোনো বাধা তৎকালীন তৃণমূল সরকারের তরফে দেওয়া হলো না, আমার কাছে অপশন থাকতো আমি স্বাস্থ্যসাথী নেব নাকি আয়ুষ্মান ভারত নেব নাকি দুটো প্রকল্পের জন্য অপ্ট করব, সেই রাস্তাটাই তো বন্ধ করে দিয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। কিন্তু আমি উত্তর যে অনির্বাণ অভিযোগ করেছে, উত্তরের জন্য বিমল। প্রথম কথা, আয়ুষ্মান ভারত চালু করার পরে যদি এমন কেউ থাকতে পারতো যে আয়ুষ্মান ভারতের অধীনে আসলো না, তার জন্যে রাজ্য সরকার তার একটা প্রকল্প করতে পারত। আই এম সরি টু সে, আগে রাজ্য সরকার সেটা করেনি, যার জন্যই আমরা বলছি যে ওই সরকার, তৃণমূল সরকার রাজনীতিটা করেছে, তারা কিন্তু কখনো মানুষের কথা ভাবেনি। দ্বিতীয় কথা, আমরা এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা করতে চাই যেখানে চিকিৎসা হবে, যেখানে অন্তত আর্জি করে এক ডাক্তারকে ধর্ষণ করে মেরে ফেলা হবে না, সিকিউরিটি থাকবে মহিলাদের সকলের, এবং চিকিৎসা ঠিকঠাক হবে, প্রত্যেকে যাতে এখানে চিকিৎসার সুবিধাটা পায়। তারপর কেউ যদি আমেরিকায় চিকিৎসা করতে যায় সেটা তার সিদ্ধান্ত, কিন্তু আমরা এমন একটা বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা দিতে চাই যাতে এখানে মানুষ তার সুবিধাগুলো পায়, চিকিৎসাটা ঠিকঠাক হয়, সেইটা আমরা অ্যাসিওর করব। তারপরে মানুষ স্বাধীন দেশের মানুষ, সে কোথায় যাবে সে তো আমি বাধা দিতে পারি না, কিন্তু আমি আমার জায়গাটা কেন করব না, আমার জায়গাটা কেন ঠিক করব না, আমরা সেই কাজটাই করতে চাই। বিশ্বনাথদার কাছে যাব। বিশ্বনাথদা, মানে অনির্বাণ যে সমস্ত অভিযোগগুলো করছে, প্রাক্তন তৃণমূল সরকার, তখন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো তো দেখিনি এই আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বৈঠক করতে। যদি কোনো সমস্যা থেকে থাকে তো তাহলে তিনি তো বৈঠক করতে পারতেন, একাধিক রাজনৈতিক ভাষণ তাকে দিতে দেখেছি আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় তো কার্যত কেন্দ্রের বিরোধিতাটাকে রাজনৈতিক দর্শনে পরিণত করেছিলেন। তিনি বামফ্রন্টের মতন, বামেরা যেমন বছরে একবার করে বন্ড ডাকতো, বন্ড ডেকে কেন্দ্র বিরোধী জিগির তুলে ভোটারদেরকে মোবিলাইজ করত, একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে বামেদেরকে অনুসরণ করে তিনিও প্রতিনিয়ত কেন্দ্র বিরোধিতা করেছেন বহু ইস্যুতে। আমি তোমায় বলছি, এখানে কেন্দ্র বিরোধিতা কোন পর্যায়ে যায় যে প্রধানমন্ত্রী যখন একটা ঝড়ের অ্যাসেসমেন্ট করতে আসেন যে ভুক্তভোগী কারা, কত টাকা দরকার, সেই অ্যাসেসমেন্ট বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন না, এমনকি তার সচিব, প্রধান মুখ্য সচিব, তাকেও রাখেন না। ফলে এইরকম লেভেলে যখন অসহযোগিতা হচ্ছিল দিনের পর দিন, একটার পর একটা কেন্দ্রীয় প্রকল্পের নাম আমি তোমারই বলতে পারি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী জানালেন যে ঔষধি প্রায় 500-র কাছাকাছি নতুন করে প্রধানমন্ত্রীর ঔষধির যে দোকান, সেই কেন্দ্রীয় ঔষধির সেই দোকানগুলো তারা পশ্চিমবাংলায় চালু করবেন।
এবং এটা চালু করলে কার লাভ? বাড়িতে বাড়িতে তুমি জানো যে বৃদ্ধ মানুষেরা তাদের মাসে 2000-3000 টাকা করে ওষুধের লাগে, এর জন্য খরচ হয়। ফলে কেন্দ্রীয় সরকারের এই দোকানগুলো যদি চালু হয় তাহলে একটা বিরাট সংখ্যক মানে মানুষের সুরাহা ঘটবে। এর সঙ্গে আপনি বিশ্বনাথ যোগ করুন, আপনি অসহযোগিতা বললেন তো, এই তো প্রচারে সম্পূর্ণ বিভ্রান্ত পর্যন্ত করা হয়েছে। তার কারণ হচ্ছে এইটা বলা হয়েছিল যে বিজেপি ক্ষমতা এলে প্রকল্প বন্ধ হয়ে যাবে। আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে স্বাস্থ্যসাথী প্রকল্পে যে 6 কোটি উপভোক্তা রয়েছেন তাদের প্রত্যেককে নিয়ে আসা হবে আয়ুষ্মান ভারতে। দেখো শুভ্র, আমি তোমায় বলছি, আমি বিভিন্ন রাজ্যে যাই, আমি জানি যে আমাদের এখানে স্বাস্থ্যসাথী কার্ড বাইরের রাজ্যে নিত না, সত্যি নিত না। মানে এটা জাস্ট বলার জন্য বলছি না। আজকে দিনের পর দিন মানুষ কিন্তু বাইরের রাজ্যে গেছে, নিজের গাটের পয়সা খরচা করে, ঘর বাড়ি বিক্রি করে চিকিৎসা করতে হয়েছে। কারণ আমাদের রাজ্যে 15 বছরের চিকিৎসার নাম করে কেবলমাত্র মানে নীল সাদা দেওয়াল তৈরি করা হয়েছে। ডাক্তার নেই, প্রয়োজনীয় ওষুধপত্র নেই, প্রয়োজনীয় পরিকাঠামো নেই। তার জন্য মানুষ বাধ্য হয়ে মানে একের পর এক মানে ট্রেনে চড়ে তারা বাইরের রাজ্যে গেছেন এবং সেখানে গিয়ে তারা কিন্তু প্রধানমন্ত্রীর যে স্বাস্থ্য প্রকল্প সেই সাহায্য পাননি, কারণ রাজ্য সরকারের বিরোধিতার জন্য। আমি কিন্তু মনে করি যে অন্তত স্বাস্থ্যের প্রশ্নে আজকে বেশ কয়েকটা সিদ্ধান্ত, খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। একটা তো আমি বলবো যে প্রধানমন্ত্রী স্বাস্থ্য যোজনার প্রকল্পটা যে অন্তর্ভুক্ত করা হলো আয়ুষ্মান, এটা বহু প্রতীক্ষিত ছিল। এটা আজকে টাকা চলে এসছে, ফলে কেন্দ্রীয় সরকারের টাকা চলে এসছে, এখন এটাকে ইমপ্লিমেন্ট করা হবে। এই কারণে এটা কার্ড দিতে হবে, তুমি জানো এটা কার্ড তৈরি হবে এবং কার্ড দিতে হবে। এই ব্যাপারে কিন্তু রাজ্য সরকারকে একটা ব্যাপক প্রচারের মধ্যেও আনতে হবে। রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যে 6 কোটি মানুষ তার স্বাস্থ্য সাথীর নাম লিখানো ছিল, সেই তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। আবার নতুন করেও এই কার্ডের অন্তর্ভুক্ত করা হবে, অর্থাৎ মানে পরিধিটা বাড়বে। নির্বাচনী প্রচারে তৃণমূল বারবার বলছিল যে পুরনো আমাদের প্রকল্পগুলো ওরা বাদ দিয়ে দিবে। এখানে কিন্তু মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বললেন স্বাস্থ্য সাথীর যারা উপভোক্তা ছিলেন তাদেরকে 6 কোটিকে তো রাখাই হবে, আরো অতিরিক্ত কার্ড, আয়ুষ্মান কার্ড তৈরি করবার জন্য উদ্যোগ নেওয়া হবে। ফলে নতুন করে অনেক বেনিফিশিয়ারি এর মধ্যে ঢুকবে। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে স্বাস্থ্যের পরিকাঠামোর ব্যাপারে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী খুব সিরিয়াস একটার পর একটা সিদ্ধান্ত নিয়েছেন। যে সিদ্ধান্তগুলো প্রত্যেকটা একদম বিশ্বনাথ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বলছিলেন, যেরকম একদিকে আয়ুষ্মান প্রকল্প জুলাই থেকে এ রাজ্যের মানুষ সেই মানে সুবিধা পেতে চলেছেন, তারই পাশাপাশি মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা সেদিকেও নজর দিচ্ছে এ রাজ্যের বিজেপি সরকার। সেই লক্ষ্যে এবার 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিষেধক দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, সার্ভাইকাল ক্যান্সারের যে প্রিভেন্টিভ আমাদের ভ্যাকসিনেশন 30 মে পশ্চিমবঙ্গে এটা অফিসিয়ালি লঞ্চ হবে। মহিলাদের স্বাস্থ্য সুরক্ষায় বড় পদক্ষেপ নিল রাজ্যের বিজেপি সরকার। 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিষেধক দেওয়া হবে। 30 মে অর্থাৎ আগামী শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই কর্মসূচি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সার্ভাইকাল ক্যান্সারের যে প্রিভেন্টিভ আমাদের ভ্যাকসিনেশন ফেব্রুয়ারি 2026-এ মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী চালু করেছেন। পশ্চিমবঙ্গে 7 লক্ষের বেশি ডোজ ভারত সরকার তারা দিতে চান। আমাদের এই 14 থেকে 15 বছরের আমাদের বোনেদের বা বালিকাদের, তাদেরকে আমরা এটা দিতে পারি, যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কমপ্লিট হয়ে গেছে। আগামী 30 মে পশ্চিমবঙ্গে এটা অফিসিয়ালি লঞ্চ হবে। বিধাননগর সাব ডিভিশন হসপিটালে আমি নিজে এবং রাজ্য সরকারের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত থেকে এটা শুরু করবেন। একটা সময় বলা হতো ক্যান্সার হ্যাজ নো আনসার, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে অনেকটাই নিয়ন্ত্রণ করা যায় এই রোগকে। তারপরেও সার্ভাইকাল ক্যান্সার নিয়ে অনেকেই আতঙ্কে থাকেন। এবার প্রতিষেধক দেওয়ার ফলে সেই মারণ রোগ বহু গুণ এড়ানো যাবে মত চিকিৎসকদের। এটা কিন্তু ভারতবর্ষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। জরায়ুর মুখের ক্যান্সার
এর প্রধানত কারণ হচ্ছে এই এইচপিভি। আমরা যদি এই ভ্যাকসিন দিতে পারি তাহলে কিন্তু প্রায় 95% ক্ষেত্রে এই ক্যান্সারকে অ্যাভয়েড করা যায়। সকলের জন্য বিনামূল্যে এই টিকাকরণ করা হবে, যাতে আমাদের বোনেরা আগামী দিনে তাদের সার্ভাইকাল ক্যান্সার থেকে তাদেরকে আমরা সুরক্ষিত রাখতে পারি। এর পাশাপাশি এদিনের বৈঠক থেকে 450 বেশি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র গড়ে তুলতে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। আমরা প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র মোট 469টা করার প্রস্তাব ভারত সরকারকে দিয়েছি, যাতে ব্লক হেলথ সেন্টার, বিপিএইচসি, সাব ডিভিশন হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল কভার করবে। একজনের পরিবারে যদি মাসে ডায়াবেটিস থেকে হাইপারটেনশন থেকে শুরু করে ধরুন 2000 টাকার ওষুধ লাগে, এই 469টি সরকার নিয়ন্ত্রিত প্রধানমন্ত্রী জনঔষধি যোজনার সেন্টার চালু হলে এটা ধরে নিতে পারেন অ্যাপ্রক্স 200 টাকায় পৌঁছে যাবে, অন্তত 10 গুণ বেনিফিট পাবেন। রাজ্য সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন ওষুধ ব্যবসায়ীরাও। মেডিসিনস দে ক্যান টেক অন আ সাবসিডাইজড রেট, ওরা একটু খুব ভালো এটা সাবসিডাইজড রেটে পেয়ে যাবে। অ্যান্ড ওদের যেখানে 100 টাকা খরচ হতো সেই জায়গায় তো হয়তো 60 টাকা বা 70 টাকা খরচ হবে, যে মানুষের হাতে আরও টাকাটা বাঁচবে। সো দিস ইজ আউট অফ পকেট এক্সপেন্সেসটা ওদের আরও কমবে। সো আই থিঙ্ক ইট ইজ এ ভেরি পজিটিভ স্টেপ। জন ঔষধি কেন্দ্রের সংখ্যা বাড়লে চিকিৎসার খরচে অনেকটাই লাগাম পড়বে। সরকারি এই উদ্যোগে খুশি সাধারণ ক্রেতারাও। আমাদের খুবই এটাতে সাশ্রয় হয় ওষুধ নেওয়ার ক্ষেত্রে, প্রত্যেকটা এলাকায় হলে খুব ভালো হয়। জনঔষধির যে ওষুধের দোকানগুলি বাড়ানো হচ্ছে তাতে আমরা খুবই খুশি। কম দামে যদি আমরা ওষুধ কিনতে পারি তাহলে আমরা খুবই উপকৃত হব। সব মিলিয়ে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির লক্ষ্যে একের পর এক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। শিবাশিস মৌলিক, ঝিলম করঞ্জাই, পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। আমি এখান থেকে সমীর আইচের কাছে আসবো। সমীর দা, মানে যে সরকার অর্থাৎ প্রাক্তন তৃণমূল সরকার বারবার এটা বলে প্রচার করে এসেছে, বাংলার ঘরের মেয়ে, বাংলার নিজের মেয়েকে চায়, বারবার অর্থাৎ মহিলাদেরকে সামনে রেখে প্রচার করেছে, সেই মহিলাদের জন্য একাধিক প্রকল্পও করেছে, কিন্তু সেই জায়গায় এই যে একটা মারণ রোগ সার্ভাইকাল ক্যান্সার, তার প্রতিষেধকের জায়গাটা ঠিক করতে পারলো না। কারণ মহিলাদের যদি সুস্থ রাখতে হয় এই প্রতিষেধক বা এই টিকা দেওয়াটা তো জরুরি। এটা কেন্দ্রের প্রকল্প, সেটা নিয়ে রাজনীতি করা হয়েছে, মানে কোথাও গিয়ে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে বিরোধিতা করাটাই লক্ষ্য ছিল। বিরোধিতা করা লক্ষ্য ছিল বলে আমি মনে করি না। আগের সরকারের তাদের উদ্দেশ্যটা কখনো সৎ ছিল না। যে কোনো প্রকল্প দেখো, একটু আগে আমরা শুনলাম যে জাস্ট চিংড়িঘাটায় মেট্রো রেলটাকে কত বছর আটকে রেখেছে, তার জন্য হাইকোর্ট গেছে, হাইকোর্ট থেকে অর্ডার দিল করতে দিতে হবে, সুপ্রিম কোর্ট গেছে। এই যে মানুষের উপকার হবে সেটা ওনাদের কাছে ফ্যাক্টর ছিল না। ওনাদের কাছে ফ্যাক্টরটা ছিল, এক তো আমরা কেন্দ্রীয় সরকারকে কোনো কৃতিত্ব নিতে দেব না, দ্বিতীয়ত আমরা দেখেছি যে সৌজন্য বোধ এটা আদৌ ছিল না। এবং মানুষকে এই যে মহিলাদের যা ভাতা ওনারা দিয়েছেন তার পেছনের উদ্দেশ্যটাই ছিল ভোট। একেবারে সরাসরি বলছি, উদ্দেশ্য ছিল ভোট, মানুষের ভালো করা। এই যে এই আগের সরকারও স্বল্প মূল্যে ওষুধ পাবে হসপিটালে করেছিল, পুরোটা করাপশানে ভর্তি, পুরো সিস্টেমটাই ছিল করাপশানে ভর্তি। এবং তুমি যেখানে তাকাবে, যেখানে গরিব মানুষ টাকা পেতেন না, কেন্দ্রীয় সরকারের গৃহ যোজনার যে টাকা সেটা 1,25,000 পেতে গেলে 25,000 টাকা আগে লোকাল তৃণমূল নেতাকে দিতে হবে। তো এইগুলো তো আমরা জানি, এগুলো নিয়ে আর মানে বিস্তারিত চর্চা করা সত্যি সত্যি কি প্রয়োজন আছে? দিনের পর দিন দেখেছি। এবং আজকে কেন ধরা পড়ছে, আজকে এই যে যেদিকে তাকাচ্ছে, এটা আমরা দীর্ঘদিন আমি নিজে টেলিভিশনে বলে এসেছি যে কিচ্ছু না, পাড়ায় পাড়ায় খালি তৃণমূলের কাউন্সিলর, তাদের যারা চামচা, বিধায়ক, সাংসদ, এদের সম্পত্তিগুলোকে জাস্ট হিসেব নিকেশ হোক, দিনের পর দিন বলে এসেছি। আজকে সেটাই প্রমাণিত যে পুলিশ কেন তাদেরকে অ্যারেস্ট করছে। তাও তো আমি নতুন সরকারকে ধন্যবাদ দেব যে তারা সত্যি সত্যি পাবলিককে অনেকটাই মানে তাদের রাগটাকে প্রশমিত করার চেষ্টা করেছে। তা নাহলে কিন্তু ভয়ঙ্কর কাণ্ড হতো। তার কারণ যে সরকারের সুপ্রিমো যে প্রকাশ্যে বলতে পারে যে 4 তারিখ বিকেলবেলাটা যাক, তারপরে দেখা যাবে কি করি মানুষের,
তো এটা কোনো সরকারের উক্তি হলো? এরা করবে জনগণের ভালো কাজ, এরা খালি দেখে গেছে দিনের পর দিন। এই যে আমরা সেই সন্দেশখালী থেকে আরম্ভ করি, কেন এদেরকে বাড়তে দিয়েছে যে ভাই দিনের শেষে, বছরের শেষে, ভোটের সময় আমাদের ভোটটা এনে দাও। এদের উদ্দেশ্য ছিল খালি ভোটে জেতা, এবং শুধু ভোটে জেতা না, গোটা বাংলাটাকে লুট করেছে। লুট, যারা অনুষ্ঠানটা দেখছেন আপনারা খেয়াল করে দেখুন, প্রতিটা সেক্টরে তারা গোটা বাংলাটাকে লুট করে ফেলেছে, শেষ করে দিয়েছে। আমাদের মতো মানুষ, আমাদের কারোর কোনো কথা বলার ছিল না। গরিব মানুষ আজকে মুখ খুলছেন যে আমার এই করেছে তৃণমূলের নেতারা। এগুলো তো ফ্যাক্ট, এগুলো ফ্যাক্ট। কোনোদিন অ্যাকশন নিয়েছে? আরাবুল ইসলামের মতো লোককে বলতেন আমাদের রত্ন। ভোটের আগে আমি অবাক হয়ে গেলাম, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভায় বলছেন জ্যোতিপ্রিয় মল্লিক নাকি দারুণ ভালো মানুষ। শওকত মোল্লার ক্ষেত্রেও বলেছেন। হ্যাঁ, তো এবং এই যে একজন নেতা বা নেত্রী, তিনি যদি রাজ্যের ভালো চান, তিনি কখনো কি এই গুন্ডাগর্দিকে এরকমভাবে প্রমোট করবেন? গুন্ডাগর্দিকে প্রমোট করেছেন তার জন্য, এবং ভোটে জিতেছেন। তার 7.5 লক্ষ ভোটে জেতা ডায়মন্ড হারবারে। আজকে কেন জিতছে না? যেই ভোটটা একটু ফেয়ার হলো, হ্যাঁ, তখনই দেখা যাচ্ছে চেহারাটা অন্য। এবং আমি এখনও মনে করি এই যে হিন্দু ভোট গেছে লাস্ট ইলেকশনে, তার কারণটা ছিল আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যেদিন ধর্মতলার মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে একটা বিশেষ সম্প্রদায় আছে যাদেরকে আমি আটকে রেখেছি, নাহলে 2 মিনিট লাগবে আরেকটা সম্প্রদায়কে শেষ করে দিতে। এই যে উস্কানিমূলক, এবং তখনই হিন্দুরা ইউনাইটেড হয়েছে, কারণ হিন্দুরা সত্যি সত্যি ভয় পেল যে এটা কি সত্যি হতে চলেছে। তো এই যে দুটো সম্প্রদায়কে উনি দিনের পর দিন ভয় দেখিয়েছেন, গরিবদেরকে ভুল বুঝিয়েছেন, 1000 টাকা দিয়েছেন, ট্যাক্স দিয়ে 1000 টাকা দিল একজন মহিলাকে, তার ছেলেটা চাকরি পেল। 1000 টাকা দিল একজন মহিলাকে, তার এগেনস্টে যতগুলো ট্যাক্স নিতেন উনি জানতেও পারলেন না যে উনি কত হাজার টাকা তার পরিবার থেকে বেরিয়ে যাচ্ছে। তো এইগুলো তো নাহলে কোনো মুখ্যমন্ত্রী বলতে পারেন আপনারা সিগারেট খান, রাজস্ব বাড়বে, এটা যার উদ্দেশ্য, এটা কোনো সুস্থ মস্তিষ্কে রাজ্য পরিচালনার নিদর্শন ছিল কোনো কালই ছিল না। এবং আমি বলছি ইতিহাসে বদনামের সাক্ষী হয়ে থাকবেন উনি। কিন্তু আমি এইখানে দেখুন, একটা দিক তো উল্লেখ করছিলেন সমীর রায়, কিন্তু আমি বলছি জনস্বার্থ বা জনস্বাস্থ্য তৎকালীন তৃণমূল সরকারের আদৌ কি অগ্রাধিকারের তালিকায় ছিল? তার কারণ যেটা নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছিল, প্রতিবেদন দর্শকদের সামনে দেখালাম, সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। আপনারা জানেন যে সার্ভাইকাল ক্যান্সার যদি একটা বেসরকারি চিকিৎসা কেন্দ্র বা চিকিৎসকের কাছে নিতে হয়, ন্যূনতম কত খরচ হয়? শুরু হচ্ছে 3000 থেকে 11,000 টাকা হচ্ছে এক একটা ডোজের মূল্য। অর্থাৎ যদি একটা স্ট্যান্ডার্ড সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধকারী যে HPV ভ্যাকসিন, একটা স্ট্যান্ডার্ড নিতে গেলে তার দাম হচ্ছে 9,000 টাকা। অন্তত 2 বা 3টে ডোজ নিতে হয়। আপনি বলুন যে একটা খেটে খাওয়া মানুষের, দিন আনা দিন খাওয়া মহিলা, তিনি কি করে নিজের রোগ প্রতিরোধটা জন্য এই ভ্যাকসিনটা নিতে পারবেন? প্রশ্ন হচ্ছে যে সরকারি পরিষেবার মধ্যে বিনামূল্যে যে সুযোগটা দেওয়া হয়েছিল, কেন্দ্র দিচ্ছিল, এতদিন পর্যন্ত সেটা নেওয়া হচ্ছিল না কেন অনির্বাণ? এতদিন পর্যন্ত বঞ্চনা করা হলো সাধারণ মানুষকে, এই রাজ্যের মহিলাদের। এরপরে তুমি বলবে কিভাবে যে আসলে নারী স্বার্থ, মহিলাদের স্বার্থ, ঘরের মেয়ে, বাংলার মেয়ে, তার জন্য প্রচার করা এটা কি আদৌ সাজে? এটা কি দ্বিচারিতা নয়? আচ্ছা, প্রথম থেকে শুরু করি। সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত নিয়ে যখন এত কথা হচ্ছিল, যে বিভিন্ন জায়গায় একটু বোধহয় বিশ্বনাথ দা বলছিলেন যে অন্য রাজ্যে গেলে স্বাস্থ্যসাথী কার্ড কেউ নিত না। হ্যাঁ, সেটা ঠিক, রাজ্য সরকারের প্রকল্প, অন্য রাজ্যে নিত না। আয়ুষ্মান ভারত কার্ড নয়ডাতে বিজেপির মন্ত্রীর নিজের নার্সিংহোমেই নেয় না। এটা খবর আছে, তোমরা দেখাবে না, অন্য বাধ্যতামূলক ব্যাপার আছে, সেটা আলাদা কথা, কিন্তু এর খবর আছে, যেগুলো খুঁজলে পেয়ে যাবেন। সুতরাং আয়ুষ্মান ভারতে অ্যাজ অফ 2025 অগস্ট 2025 1.25 লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে। এটা খবরে রয়েছে, এটা কোনো আমরা বানিয়ে ঠানিয়ে কিছু বলছি না, যেগুলো খুঁজলে পেয়ে যাবে। অনির্বাণ, আমি বলছি এটাও সমানভাবে উল্লেখ করতে হবে। এই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এই রাজ্যে ভরি ভরি অভিযোগ। একের পর এক বেসরকারি হাসপাতাল তারা স্বাস্থ্য সাথী কার্ড প্রত্যাখ্যান করেছে, জানিয়ে বারে বারে খোদ একেবারে শীর্ষ সরকারকে, তৎকালীন সরকারকে বারে বারে স্বাস্থ্য সাথী নিয়ে বার্তা দিতে হয়েছিল। সেটা মুখে বলা হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন কতটা দেখা গেছে সে নিয়েও হাজারো প্রশ্ন রয়েছে। আয়ুষ্মান ভারত নিয়েও হাজারো নয়, লক্ষ প্রশ্ন আছে, সেটা যদিও তুমি করবে না তাই আমি বলে দিলাম। দ্বিতীয় কথা, এইমস এর প্রসঙ্গ উঠছিল। না, আচ্ছা ঠিক আছে, বলে নি আমার কথা, তুমি আবার ওরকম করছো না। সুদীপ্ত গুহ বিজেপি নেতা, ঠিক আছে, তিনি নিজে তার ফেসবুক পোস্টে কল্যাণীতে যে এইমস আছে সেখানকার চিকিৎসার চূড়ান্ত অব্যবস্থানে একের পর এক পোস্ট করেছেন। এটা আমরা কেউ বলছি না, এইমসে নিশ্চয় রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। সুতরাং যে কোনো সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে দেখুন, উন্নতি হোক,
সাধারণ মানুষ চিকিৎসা পান, বিমলদা যেটা বললেন আমরা বিশ্বমানের করার চেষ্টা করব, আমি তাতেও সমর্থন জানাচ্ছি। একজন সাধারণ মানুষ হিসেবে আমি চাই যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার চূড়ান্ত উন্নতি হোক, কিন্তু রাজনৈতিক স্বার্থে শুধুমাত্র পূর্বতন সরকারকে বদনাম করবার জন্য নিঃসন্দেহে সমস্ত উত্তরটা বিমল শঙ্কর নন্দ বিজেপির মুখপাত্র আছেন তিনি দেবেন, কিন্তু আমার যে প্রশ্নটা ছিল যে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে এই রাজ্যের যে বালিকা থেকে শুরু করে মহিলাদের সঙ্গে কার্যত বঞ্চনা করা হয়েছে, এটা কি কারণে করা হলো, সেটা কি রাজনৈতিক স্বার্থ নয়? এই প্রশ্নটা কিন্তু সচেতনভাবে অনির্বাণ এড়িয়ে গেল। না উত্তরটা আমি শেষ করিনি, এখন উত্তরটা শেষ করিনি। তুমি বললে যে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে দেওয়া যেতে পারে না, তুমি তার মধ্যে 13 বার আমাকে ইন্টারাপ্ট করার তো সময় নাই পেলাম কোথায়। এবার এক্ষেত্রে পূর্বতন সরকার সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে তুমি বলছিলে যে 9,000 বা এই স্ট্যান্ডার্ড 9,000 টাকা পার ডোজ। হ্যাঁ, ধরো এমআরআই করতে গেলে বেসরকারি ক্ষেত্রে কত টাকা লাগতো বা কত টাকা লাগে ইন জেনারেল, এই পূর্বতন সরকার সরকারি ক্ষেত্রে এমআরআই, আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম, সেটা বিনামূল্যে হতো। এখনো যদি হয় সেটা আমরা স্বাগত জানাবো, সেটা বিনামূল্যে হতো, ওষুধ বিনামূল্যে দেওয়া হতো, গোটা চিকিৎসাটা বিনামূল্যে হতো। এখন কি হবে আমরা জানি না। সেটা দেওয়া তুমি যে উদাহরণগুলো অনির্বাণ জানছো, সেই জায়গায় তো মানে মানুষের প্রশ্ন, মেয়েদের প্রশ্ন থাকতেই পারে, মহিলাদের প্রশ্ন, যে এই সার্ভাইকাল ক্যান্সারের প্রতিষেধকটা তাহলে কেন দেওয়া হলো না? সরকার তো দয়া করছে না, সরকারের তো কর্তব্য মানুষকে সেই পরিষেবাগুলো দেওয়া। এবারে বলি সার্ভাইকাল ক্যান্সার, এটা যে কোনো একজন ডাক্তার বাবুকে আপনারা জিজ্ঞেস করুন, সার্ভাইকাল ক্যান্সার কিন্তু যেভাবে ছড়াচ্ছে সেটা খুব বিপজ্জনকভাবে ছড়াচ্ছে মহিলাদের মধ্যে, এবং কেন্দ্রীয় সরকার সেটা আজকের নয় 2 বছর আগে থেকেই সেই ব্যাপারে উদ্যোগ নিতে শুরু করে, এবং মহিলাদের সচেতন করার জন্য মূল যে লক্ষ্যটা নেওয়া হয় যে এটা টিকা প্রদান করা হবে। এই টিকার দামটা প্রচণ্ড বেশি, 9,000 টাকা দাম, 3টে টিকা সম্ভবত নিতে হয় 27,000 টাকা। একদম সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে 27,000 টাকা দেওয়া সম্ভব নয়। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে শিবির করে বা অন্য কোনোভাবে হাসপাতালের মাধ্যমে এই টিকাটা দেওয়া, মানুষের মধ্যে চেতনা তৈরি করা, তোমাদের 14-15 বছরের মেয়েদের নিয়ে গিয়ে টিকাটা দাও, তাহলে অন্তত এই অসুস্থতার হাত থেকে বেঁচে যাবে। দুঃখের কথা হচ্ছে আগের যে শাসক দল বা আগের সরকার, তারা বাংলার নিজের মেয়ে বলতে শুধুমাত্র বুঝতো মমতা ব্যানার্জিকে। আরে মমতা ব্যানার্জি ছাড়াও আরো কোটি কোটি মেয়ে আছে, অসহায় মেয়ে, যারা এরকম চুরি করতে পারে না, তারা গরিব মানুষ থেকে আসে, তারা টালির চালাকে দেখিয়ে ক্ষমতায় বৃত্তে আসতে পারে না, তারা কিন্তু সরকারের দিকে তাকিয়ে থাকে। আর ওয়েলফেয়ার গভর্নমেন্ট হিসেবে, ওয়েলফেয়ার স্টেট হিসেবে সরকারের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। আগে সরকার সেটা করেনি, বর্তমান সরকার সেটা করছে, বিনে পয়সায় দিচ্ছে। আর একটা কথা বলে শেষ করি, আমি একবার নির্বাচনের আগে কিছু ডেটা কালেকশন করতে নন্দীগ্রামে গিয়েছিলাম। ওখানকার সুপার স্পেশালিটির নাম ছিল সুপার রেফারেল হসপিটাল। কেউ গেলে ইয়েতে পাঠিয়ে দিত, তমলুকে চলে যাও, ওখানে চিকিৎসা হবে। না, আপনি নন্দীগ্রামের কথা বলছেন, আমি উত্তরবঙ্গে বালুরঘাটে আমি কয়েকদিন আগেই শুনছিলাম যে সুকান্ত মজুমদার বলছেন যে বালুরঘাটে যদি কোনো প্রয়োজন এমার্জেন্সি হয়, কোনো বড় হাসপাতাল নেই, এসএসকেএমে পাঠাতে হয়। কিন্তু আমি এইখানে আমি গতকালই ঝাড়গ্রাম জেলা নয়াগ্রামে গিয়েছিলাম, ওখানেও একটা সুপার স্পেশালিটি হসপিটাল আছে। এতদিন তারাও মেদিনীপুরে পাঠাতো, এখন কিন্তু পরিস্থিতি বদলানো শুরু হয়েছে, স্থানীয় মানুষজন বলছে, এবং সেটা সরকার থেকে বলছে যে হ্যাঁ এবার সত্যিকারের সুপার স্পেশালিটি হসপিটালগুলোতে চিকিৎসা পাওয়া যাবে। দেখা যায় জানেন, যে কোনো দিন হাওড়া স্টেশনে যাবেন এবং দক্ষিণ ভারতগামী ট্রেনগুলোর একবার ছবিটা দেখবেন, শুধু কিভাবে দক্ষিণ ভারতে মানুষ চিকিৎসার জন্য যাচ্ছে, এটা একদম একেবারে একটা ধারাবাহিক ছবি। গত কয়েক বছরে এই একই ছবি, একই ভিড় প্রবাহ, এটা উড়িষ্যাকে লক্ষ্য করে দেখা গেছে। মানুষ আরো ভালো এখানে বলতে পারবেন মেদিনীপুরের বাসিন্দা বিমল শঙ্কর নন্দ, যে কি সংখ্যায় মানুষ ওই পূর্ব মেদিনীপুর হয়ে উড়িষ্যা যাচ্ছে বেটার ট্রিটমেন্টের জন্য। বিভিন্ন দোকানে বাংলা সাইনবোর্ড দেখতে পাবেন, সব বাঙালিরা যায় ওখানে। সবচেয়ে বড় কথা, আমাদের ছোট ভাই ও বলল অনির্বাণ যে ট্রিটমেন্ট খুব ভালো হচ্ছিল, আমরা পলিটিক্যাল কথা বলছি। সত্যি সত্যি আপনারা ভাবুন, যারা ভুক্তভোগী, যে সরকারি কলেজে এমআরআই নাকি বিনা পয়সা করা হতো। আরে তুই একটা সাধারণ কোনো কিছু দেখতে গেলে বা একটা অপারেশন করতে গেলে তার 6 মাসের আগে ডেট ছিল না, ডেট পাওয়া যেত না, সেই ডেটটা পেতে গেলে আবার দালাল ধরতে হতো। একটা পিজি হসপিটালের থেকে ভাঙ্গুর নিউরোলজিতে নিতে গেলে তার জন্য 2,000 টাকা 3,000 টাকা খালি অ্যাম্বুলেন্স, মানে অর্থাৎ একই কম্পাউন্ডের মধ্যে ওইখানে যেতে খালি পেশেন্টকে নিয়ে যাবে 1,500, 2,000, 3,000 টাকা, এগুলো দিনের পর দিন। এবং এই সিন্ডিকেট, অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট কারা চালাতো? স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, এটাকে উন্নতি বলে?
আমি একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার একজন পরিচিত এই শহরের একেবারে নামকরা একটা সরকারি হাসপাতালে ডিজিটাল এক্স-রে করাতে গেছিলেন, 3 মাস পর তার ডেট দেওয়া হয়েছে। আমি প্রশ্ন হচ্ছে, যদি এক্স-রে করতে 3 মাস লেগে যায় তাহলে তার ট্রিটমেন্টটা হবে কখন? আমি এইখানে দর্শকদের সামনে দেখুন, স্বাস্থ্য পরিকাঠামো, স্বাস্থ্য ব্যবস্থা এইসব নিয়ে আলোচনা হচ্ছিল। এই স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে দাদাগিরি করছে যারা, তাদের এবার কিন্তু সরাসরি স্ক্যানারে আনা হচ্ছে। তার কারণ অন্যতম, আরজি করের ঘটনার পর আপনারা জানেন যে অভিক দে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এসেছিল, একেবারে থ্রেট কালচার থেকে শুরু করে তোলাবাজি থেকে শুরু করে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। এবার তার বিরুদ্ধে সরাসরি বিভাগীয় তদন্তের নির্দেশ। দেখুন, সরকার বদলের পরই খুলে গেছে আরজিকর ফাইলস, আর সেই ফাইল খুলতেই স্ক্যানারে অভিক দে। আরজিকর কাণ্ডের সময় সাসপেন্ডেড চিকিৎসক সেই অভিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি সার্ভিস কোটায় কিভাবে তিনি এসএসকেএমে স্নাতকোত্তর পড়ার সুযোগ পেয়েছেন তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। শনিবার সামনে এসেছে এই 2 নির্দেশ। কিন্তু কে এই অভিক দে? বর্ধমান মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের প্রাক্তন আরএমও, পরে এসএসকেএম হাসপাতালে জেনারেল সার্জারি বিভাগে প্রথম বর্ষের স্নাতকোত্তর ট্রেনি হন। আরজিকর কাণ্ডে বিতর্কের মুখে পড়ে তাকে সাসপেন্ড করে স্বাস্থ্য দপ্তর। সাসপেন্ড করা হয় রাজ্য মেডিকেল কাউন্সিল থেকেও। আমি চাই এদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক, শুধুমাত্র তদন্তের মাধ্যমে সময় যেন বিলম্বিত না হয়। থ্রেড কালচারকে যদি সম্পূর্ণরূপে নিপুণ করতে হয়, তুলে ফেলতে হয়, তাহলে সামগ্রিকভাবে যারা পশ্চিমবাংলার সমস্ত মেডিকেল কলেজ জুড়ে যাদের অত্যাচার ছিল, থ্রেড কালচারের যারা ধারক এবং বাহক ছিলেন, তাদের সবার শাস্তি, কঠোর থেকে কঠোর শাস্তির দাবি আমি রাখতে চাই। এক একটি হাসপাতাল জুড়ে কোথাও থ্রেড কালচার, কোথাও সিন্ডিকেট, কোথাও দুর্বৃত্তদের একটা পুরো অপারেশন চলছে, এবং বিভিন্ন ধরনের ট্রান্সফার, পোস্টিং, সব কিছুর মধ্যে দিয়ে যারা যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বাঁ হাত হয়ে যারা বিভিন্ন ধরনের অন্যায় করে গেছে, দিনের পর দিন ধরে অন্যায়ভাবে এমডি সিট জোগাড় করেছিল। 2024 সালের 9 আগস্ট আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুন করা হয় কর্তব্যরত তরুণী চিকিৎসককে। অভিযোগে বিদ্ধ হয় তৎকালীন তৃণমূল সরকার, পুলিশ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ। আজকে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের যে আদেশনামা জারি করা হয়েছে, আমি সেটাকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করব যে এই বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে বেরিয়ে আসবে, এবং তার সঙ্গে তার যে পোস্ট গ্রাজুয়েট যে কোটায় যে ভর্তি হওয়ার যে বিষয়টা নিয়েও বিতর্ক ছিল, সেটা এই মুহূর্তে বিচারাধীন। আমরা চাইব এই বিষয়টারও পূর্ণাঙ্গ তদন্ত হোক। আমি মনে করি এর অনেক আগেই ডিপার্টমেন্টাল এনকোয়ারি হওয়া উচিত ছিল। শুধু উনি একা নয়, একটা বড় নেক্সাস, একটা বড় চক্র এখানে কাজ করছে, এবং তার মাথা কারা, কাদের আশীর্বাদে এই ধরনের কাজগুলো তিনি করতে পেরেছিলেন, যেখান থেকে নির্দেশ এসছে সেই পর্যন্ত তদন্ত হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার রয়েছে। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন তৎকালীন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির তদানীন্তন চেয়ারম্যান সুদীপ্ত রায় যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, তখন তাঁদের ঠিক পিছনেই দাঁড়িয়েছিলেন অভিক দে, যিনি আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ ক্ষমতাসীন গোষ্ঠীর প্রভাবশালী নেতা বলে পরিচিত ছিলেন। এটাকে অবশ্যই ওয়েলকাম করছি। আমরা চাই যে এই ধরনের নটোরিয়াস যারা থ্রেড কালচারের মাথা, যারা অভয়ার খুন ধর্ষণের সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে, তাদেরকে অ্যারেস্ট করা দরকার, এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। আশা করব যে নতুন সরকার, তার স্বাস্থ্য দপ্তর, এই যে সারা রাজ্য জুড়ে স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি এবং থ্রেড কালচার চলছে, সেটা অবিলম্বে যেন বন্ধ করে। তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের পর ভাইরাল হয় আরজিকর মেডিকেলের সেমিনার হলের একটি ভিডিও। মৃতদেহ উদ্ধারের পর যেখানে বহু মানুষের ভিড় দেখা যায়, তাদের মধ্যে দাঁড়িয়েছিলেন লাল জামা পরা এক ব্যক্তি। পুলিশ তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে দাবি করলেও পরে জানা যায় তিনি অভিক দে। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে থ্রেড কালচার চালানোর অভিযোগ ওঠে অভিকদের বিরুদ্ধে। এবার সেই অভিকদের বিরুদ্ধে দেওয়া হলো বিভাগীয় তদন্তের নির্দেশ। তদন্তে অনুমতি দিয়েছেন রাজ্যপাল। আরএসএস পন্থী চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল মেডিকোজ অর্গানাইজেশন বা এনএমও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ঝিলাম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমি এখান থেকে অনিলদার কাছে যাব। অনিলদা, মানে রহস্যটা এখানে ঠিক পরিষ্কার হচ্ছে না। একটা নতুন সরকার দায়িত্ব নিয়েছে, 2 সপ্তাহের মধ্যে একদমই অভিক দে, যার বিরুদ্ধে থ্রেড কালচারের বুড়ি বুড়ি অভিযোগ, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিতে পারলো, আর প্রাক্তন তৃণমূল সরকার এত অভিযোগ সামনে দেখার পরও সেই পদক্ষেপটা নিতে পারলো না। দেখো দেবস্মিতা,
মানে সেটা কি মনে হচ্ছে আপনার যে কাউকে আড়াল করার জন্য? না না, একটা ব্যাপার হচ্ছে 2011-এ যখন সরকারটা এসেছিলেন অনেকে আশা নিয়ে ভোট দিয়েছিলেন, কিন্তু দেখা গেল উনি যে যে কথাগুলো বলেছিলেন বিরোধী থাকাকালীন সেগুলো তো উল্টো করেছেন। সাধারণ লোকের সঙ্গেও প্রতারণা করেছেন, সরকারি কর্মচারীদের সঙ্গে করেছেন, এবং যেটা হচ্ছে প্রত্যেকে বলেছিলেন ইনফিল্ট্রেশন নিয়ে পার্লামেন্টে কি করেছেন সবাই জানেন, ঢুকেছে ইনফিল্ট্রেশন তো হয়েছে, অস্বীকার করার উপায় নেই, কেউ অস্বীকার করতে পারবে না, আমি দেখেওছি তদন্ত করতে গিয়ে। আর রাজ্য সরকারের কর্মচারী উনি বলেছিলেন যারা ডিএ দিতে পারে না সে সরকারের থাকার দরকার নেই, কিন্তু ডিএ মারায় তো উনি পিএইচডি করেছেন, আর ইনফিল্ট্রেট করানোয় তো উনি গোল্ড মেডেলিস্ট হয়ে গেছেন যা করিয়েছেন। আর ব্যাপার হচ্ছে ওনার আসার পরে ওনার কাজটাই ছিল যে ডিস্ট্রাকটিভ এবং পোলারাইজেশন, চিপ পপুলারিটি, এইগুলো পজিটিভ কিছু করার নাই। প্রথমে পোলারাইজেশন কি করলেন, প্রথমে এসে ইমাম ভাতা চালু করলেন, তার ফলে একটা শ্রেণীর বিশেষ করে হিন্দুদের মধ্যে একটা হলো, অনেক 9 বছর পরে বুঝতে পারলেন হিন্দুরা সরে যাচ্ছে, তখন আবার পুরোহিত ভাতা চালু করেন, কাদের দিলেন কি দিলেন তার মধ্যে কোনো স্বচ্ছতা নেই। আর একটা জিনিস হসপিটালের কথা যেগুলো উঠছে, হসপিটালের উনি বলেছেন স্বাস্থ্যসাথী নিয়ে বারবার অন্যান্য হসপিটালগুলো যখন নিতে চাইনি প্রাইভেট হসপিটাল, উনি বলছেন লাইসেন্স ক্যান্সেল করে দেবো। আরে লাইসেন্স ক্যান্সেল করে তারা ব্যবসা করতে, তারা তো দাতব্য চিকিৎসা লাভ করতে আসেনি। আর উনি হসপিটালে যা ডেভেলপমেন্ট করেছেন, সুপার স্পেশালিটি করেছেন 2021-এর একটা লাইসেন্সও ক্যান্সেল হয়নি, কারোর বিরুদ্ধে কোনো রকম না না, স্টেপও নেওয়া হয়নি। উনি করবেন কোত্থেকে, ভেতরে অনেক কারণ আছে। অ্যাপোলো হসপিটাল কেন আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম থেকে বাদ গেছে সেটা তোমরা কেউ জানো না, আমরা জানি, এবং আমি কি করে খুলেছে সেটাও আমি জানি আগুন লাগার পরে। অর্থাৎ এত সুপার স্পেশালিটি হসপিটাল উনি স্টেট ওয়াইজ করেছেন, মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ, যে ওনার পায়ে চোট লাগলে যেটা আমরা সাধারণ লোক হলে বরফ দিলে বা চুন হলুদ দিলে সেরে যেত, সেটা সারাবাজ উনি ওখান থেকে এসে এসএসকেএমে ভর্তি হলেন, পুরো পা প্লাস্টার করে দিলেন, তারপরে কেটে বললো অসুবিধা হবে কাস্টিং করে দাও, সেইটা পা তুলে আমরা দেখেছি। 2রা মে যখন ইলেকশন রেজাল্ট আমরা বলেছিলাম রেজাল্ট যখন বেরোবে সেই দিন, তার আগে ওটা পার সারবে না। তারপর সেই এসএসকেএমে আবার ভুল চিকিৎসা হয়েছে বলে অভিযোগ, ভুল চিকিৎসা হয়েছে। এসএসকেএমে তো কি চিকিৎসা হয় দেখুন, মুখটা কিরমায় পুড়েছে সাধারণ লোকেরা। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে তো আমি বারবার বলেছি যে একটা কবরে পাঠিয়েছেন, এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন লোক কীভাবে শেষ করেছেন, একজন মুখ্য সচিবের পেনশন আটকে গেছে, পাননি আর পাবেন না, একজন স্বরাষ্ট্র সচিবের 20,000 টাকা ফাইন হয়েছে, একজন থানার ওসি ফলস কেস করার জন্য 2 লক্ষ টাকা ফাইন হয়েছে, কতগুলো সন্দেশকারীর ওই অঞ্চলের একজন অফিসারকে পুলিশ অফিসার বলেছে আপনি কেস করলেও চার্জশিট দিতে পারবেন না উইদাউট লিভ অফ দি কোর্ট। আর কতগুলো আইপিএস অফিসার কী অবস্থা হয়েছে বলুন তো। এনারা অনেকের আমার ডিসি ছিলেন, এবং আমরা যখন ইম্পার্শিয়াল ডিসিশন নিয়েছি এবং সরকারের তৎকালীন সরকারের এগেনস্টেই গেছে, তখনও কিন্তু ওরা আমাদের ডিসকারেজ করেননি, বলে ওয়েল ডান, জানা ঠিক করেছে, গন্ডগোলটা হয়নি, এটা বেঁচে গেছো। আলাম স্যার এই হয়েছে, কিন্তু বলে ঠিক আছে। তাদের আজকে গায়ে স্টিগমা লেগে গেল কি জন্য, কার মিস গভর্নেন্সের জন্য, কাকে খোসামত করতে গিয়ে কী দরকার ছিল ওখানে। যারা আমি তাদের অনেক খুব পেশেন্সলি, ওনারা খুব পেশেন্ট ছিলেন এবং খুব একাডেমিক বুকিস লোক, অনেকে ভালো ডিসিশন নিয়ে আছে, প্রত্যেকের গায়ে স্টিগমা লেগেছে। ওই আমরা যখন 35 বছর চাকরি করছি কোনোদিন না আমাদের বলেননি কেউ যে অমুক কংগ্রেস অন্য দল করছে অতএব তাদের কেস দিয়ে এনে তাকে এই কেসে সিপিএম করাও, আমাদের কেউ বলেননি, আমরা করিও নি, কিন্তু এখানে তো হয়েছে। এবং তারপরে খুনের আসামি আমরা তোমাদের চ্যানেলেই বলেছি, এইখানেই সুমনদে ছিলেন, ওই ডায়মন্ড হারবার মডেল একজন পুলিশ অফিসার খুনের অভিযুক্ত, হাইকোর্ট এবং দেশের মহামান্য শীর্ষ আদালত তাকে বেল দেননি, সে ওখানে এসে কার সঙ্গে কি মিটিং করলো ওই 3 স্টার হোটেলে ডায়মন্ড হারবারে, আর ওয়াশিং মেশিনের কথা বলেন, এমন ওয়াশিং মেশিন ওখানে আছে যে পুলিশ খুনের অভিযুক্ত পুলিশের কর্ডনে প্রেস ব্রিফিং করে চলে গেল, কেসের আর তাকে ধরা হচ্ছে না। এরকম তো বহু ঘটনা, পুলিশের খুন করেছেন, কেস লেখার জন্য চিফ অফ দি পুলিশ ফর ওভারনাইট ট্রান্সফার হয়েছেন। পার্ক স্ট্রিট কেসে কি হয়েছে, ম্যাডাম দময়ন্তী সেন, রেসপেক্টেড ম্যাডাম দময়ন্তী সেন আইপিএস, উনি সেই দময়ন্তী সেনকে আবার কমিশন গঠন করে একেবারে সেখানে সদস্য সচিব করা হয়েছে। কি ঘটেছে আমি এখানে আমি এখানে বিমল বলে দিলেন, সরিয়ে দিলেন ডিআইজি ট্রেনিং করে। কোনোদিন কোনো জিনিস আনার্স করতে চাননি, ঘটনাটা কি ফ্যাকচুয়াল জিনিস জানতে চাইনি, আমাকে তোয়াজ করো। আর যেটা বলছেন চিংড়িঘাট, এগুলো তো ডিস্ট্রাকটিভ, এমন একটা অপোজিশন করতে গিয়ে এমন করেছেন, যেটা অনিলদা বলছেন যে একের পর এক দৃষ্টান্ত তুলে ধরছেন এবং কিভাবে সত্যিকে আড়াল করার জন্য ধামাচাপা দেওয়ার নিরন্তর প্রচেষ্টা করা হয়েছে তৎকালীন তৃণমূল সরকারের আমলে। এই তথ্যগুলো এক একটা দৃষ্টান্ত ধরে তুলে ধরার চেষ্টা করছিলেন অনিল জানা। কিন্তু আমি এইখানে যেহেতু একেবারে অভিজ্ঞকে নিয়ে আমরা এই আলোচনার অংশটাতে আসছিলাম, আমি বলছি বিমলদা,
অভিক দে বা অভিক দে রা এরা তো ধরুন একটা সিস্টেমের অংশ। যখন আরজি করের ঘটনাটা হয়, যখন অভয়াকাণ্ড হয়, তখন একের পর এক সরকারি হাসপাতালে কিভাবে এই থ্রেট কালচার বলুন বা এই যে একটা উত্তরবঙ্গ লবি, নর্থ বেঙ্গল লবি বলে একটা বিষয় সামনে এসেছিল, কিভাবে সেটা সরকারি হাসপাতালগুলোতে একেবারে মৌরসি পাট্টা চালাতো, সেইটা তো সামনে এসেছিল। আজকে অভিজ্ঞদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। মূল বিষয় হচ্ছে এদের তো মাথার ওপরে কেউ না কেউ রয়েছেন, সেই পর্যন্ত তদন্তকারীরা যেতে পারবেন তো? মৌরসি পাট্টার একটা উদাহরণ দিই। একজন বিখ্যাত চিকিৎসক, তার মেয়ে দক্ষিণ ভারতের প্রাইভেট মেডিকেল কলেজে পড়তেন, তাকে এখানে সেই মেয়ে দুটোকেই এখানে এনে সরকারি মেডিকেল কলেজে কে ভর্তি করেছিল? হয় কখনো? করা হয়েছে তৃণমূলের আমলে। ফলে এরা কোনো আইন মেনেছে কোনোদিন? এই যে কলেজে শিক্ষক বদলি, কোনো আইন মেনেছে কোনোদিন? কোনো একজনকে ধরা দেয় কলকাতার একটা কলেজে তাকে চাকরি দেওয়া হবে, এনে দিনের পর দিন বসিয়ে রাখা হয়েছে, হয়তো চাকরি করে কোলাঘাটে, বেতন তুলতে যাচ্ছে সেই কলেজে বসে আছে। কোনো নিয়ম কানুন কিচ্ছু মানা হয়নি। এই যে প্রিন্সিপাল নিয়োগ হয়েছে, প্রাইভেট কলেজ থেকে তার বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই, প্রিন্সিপাল করা হয়েছে। একটা লাইনে শেষ করি, এই অ্যাপয়েন্টমেন্টগুলো যদি খোঁজা হয় না, চারিদিকে অ্যাটম বম বাস্ট করবে। এখনো স্কুল সার্ভিস ছাড়িয়ে কলেজ সার্ভিসে যাওয়া হয়নি, একবার গেলে না আছে। আমি বলে দিয়ে যাচ্ছি আজকে। হ্যাঁ অনির্বাণ, দেখুন, আরজি করের ঘটনার পর 4 দিন কলকাতা পুলিশের হাতে তদন্তভার ছিল। তারপর থেকে আজ প্রায় 2 বছর হতে চললো সিবিআই তদন্ত করছে, এবং সেই তদন্ত তারা ক্লোজ করে দিয়েছে এমনটা নয়, তারা তদন্ত চালাচ্ছে। অতএব নতুন করে ফাইল খোলার যে কার্যত যে গিমিকটা দেওয়া হচ্ছে এই বিভাগীয় তদন্তের নামে অভিজ্ঞদের বিরুদ্ধে, এই সেই তাই যে অভিজ্ঞদের বিরুদ্ধে তদন্ত করবে, যা খুশি করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু যে সিবিআই এর তদন্তকারী অফিসাররা এখনও প্রায় 2 বছর ধরে তদন্ত চালিয়েই যাচ্ছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তটা কে করবে? আজকে যদি আপনাদের আরজি করের এই ঘটনার তদন্ত নিয়ে পূর্বতন সরকারের অধীনস্থ কলকাতা পুলিশের তদন্তকারী অফিসারদের নিয়ে এত প্রশ্ন থাকে, সমালোচনা থাকতেই পারে, আপনাদের অধিকার আছে, তাহলে প্রায় 2 বছর ধরে সিবিআই এর মুখ্য তদন্তকারী অফিসারের আন্ডারে চলা তদন্ত, যেটা নিয়েও আপনারা স্যাটিসফাইড নয় বা বলা ভালো অভয়ের মা নিয়েও স্যাটিসফাইড নন, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তটা কেন হবে না? কারণ সিবিআই ডাইরেক্টলি আসে পিএমওর আন্ডারে, প্রাইম মিনিস্টার্স অফিস সিবিআই এর হচ্ছে নিয়ন্ত্রণকারী সংস্থা। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি অভিজ্ঞদের বিরুদ্ধে তদন্ত হয়, এই আরজি করের তদন্ত সিবিআই তরফ থেকে বোধহয় সীমা পাহুজা সম্ভবত করছেন, তাহলে তার বিরুদ্ধে কেন তদন্ত হবে না? কিছু বলছো না, এই সিবিআই আমি জানি নতুন কিছু আমি বলছি না, আপনারা কেন তুলছেন না? রাজ্য বিজেপি নেতৃত্ব আপনারা কেন তুলছেন না? কিন্তু একটা বিষয় আমি এখানে একটু যুক্ত করতে যাব, আমরা অবশ্যই প্রশ্ন তুলছি, আমরা এই প্রশ্নটাও তুলছি যে অভিজ্ঞদের বিরুদ্ধে স্বাস্থ্য ভবনের যে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেখানে অভিজ্ঞদের বিরুদ্ধে 32টা অভিযোগ ছিল। সেখানে এই অভিযোগটাও ছিল যে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি হিসেবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি অভিজ্ঞদের, তার যে জয়েনিং সেখানেও বেনিয়ম হয়েছিল। তাহলে তখন কেন ব্যবস্থা নেওয়া হলো না? অনির্বাণ, এই প্রশ্নটা তো ওঠে। দেখুন, অন্যদিকে নিয়োগে যে দুর্নীতি হয়েছে, আসবো বিমল, অবশ্যই আসবো, নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি মুক্ত করতেও কিন্তু এবার পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কড়া বার্তা দিয়েছেন। এই প্রতিবেদনে দেখাবো, দেখুন। আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার সেটা করব। হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বা রিক্রুটমেন্ট না হয়। বিগত তৃণমূল সরকারের বেলাগাম দুর্নীতি, যা কাউকে হকের চাকরি থেকে বঞ্চিত করেছে, কেউ আবার দুর্নীতির জাঁতাকলে পড়ে হারিয়েছেন ন্যায্য চাকরি। এই প্রেক্ষাপটে শনিবার দুর্নীতিমুক্ত নিয়োগ নিয়ে ফের কড়া বার্তা দিলেন প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের খুব বদনাম হয়ে গেছে পশ্চিমবঙ্গের। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল, পরীক্ষা কেন্দ্রগুলিও এমন ভাবে কলুষিত হয়েছে যার ফলে ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেল বা আমাদের নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, তারা তাদের এক্সামগুলো পশ্চিমবঙ্গে করাচ্ছিলেন না। এই জায়গা থেকে আমাদের এই প্রিয় বঙ্গভূমি পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। শনিবার সারা দেশ জুড়ে আয়োজিত হয় 19তম রোজগার মেলা। দেশের 47টি জায়গায় ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচির সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিয়ালদা ডিআরএম অফিসের অডিটোরিয়ামে এই কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু অধিকারী।
সেখানেই স্বচ্ছ নিয়োগের জন্য নতুন নীতির কথা জানান মুখ্যমন্ত্রী। জানালেন আগামী দিনে চাকরির পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষার ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হবে। যে ওএমআর ভিত্তিতে যে লিখিত পরীক্ষা হয় তার কার্বন কপি প্রত্যেকটি পরীক্ষায় বসা যুবক যুবতীকে দেওয়া উচিত। ম্যালাফাইড ইন্টেনশন, নেপোটিজম, corruption will move a fresh recruitment policy in next budget session of our assembly. আমাদের উদ্দেশ্য থাকবে ওএমআর কার্বন কপি রিটিন পরীক্ষার আমরা যারা পরীক্ষায় বসবেন তাদের দেব। পশ্চিমবঙ্গে একমাত্র বিচিত্র রিক্রুটমেন্ট পলিসি তৈরি করেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, যে আমি পরীক্ষা দেব, তার কার্বন শিট থাকবে, ওএমআর শিট আমি ফিল আপ করলাম, কার্বন শিট আমার কাছে থাকবে না, ওটা ফেরত চলে যাবে সরকারের কাছে। আমাদের সরকার ঠিক করেছে যে এই কার্বন শিট অর্থাৎ আমি কোশ্চেন নাম্বার 1 বা 2-তে এ বি সির মধ্যে কোনটা আমার উত্তর দিয়েছি তার কপি ক্যান্ডিডেটদের হাতে দেওয়া হবে। আমার যদি নাম্বার কম থাকে আমি চ্যালেঞ্জ করতে পারবো পরীক্ষা পদ্ধতি। নিয়োগ প্রক্রিয়ায় মৌখিক পরীক্ষার নম্বর কমানোর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভাইভাতে মিনিমাম নাম্বার রাখা উচিত। আমরা চাই স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা, আমরা চাই একাডেমিকের মূল্যায়ন, ইভ্যালুয়েশন, আমরা চাই যে ওরালের নাম্বারটা একটু কম করে স্বচ্ছতার সঙ্গে যাতে আগামী দিনে রিক্রুটমেন্ট হয়। সরকার বা মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন, সেটা শুনতে ভালো লেগেছে, কিন্তু সেটা আদৌ কার্যকর হবে কিনা, ঠিকভাবে পালিত হবে কিনা, বিজেপির অন্যান্য রাজ্য বা অন্য কোথাও তো সেগুলো পালিত হয়নি, ঘুরে ঘুরে অভিযোগ। তো ফলে সেটা হচ্ছে কিনা সেটা সময় উত্তর দেবে। আশ্বাস মিলেছে এবার দ্রুত বাস্তবায়ন চাইছেন চাকরি প্রার্থী ও যোগ্য চাকরিহারারা। অরিত্রিক ভট্টাচার্য, হিন্দল দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।